গলা বেয়ে রক্ত পড়ছে, ফ্লোরের কিছু জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ। সারা শরীরে যন্ত্রণায় বিছানায় গুটিসুটি মেরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সেহের। তার সারা গায়ে মারের চিহ্ন। কিছুক্ষণ আগেই সেহেরের বাবা আর তার সৎমা বিনা অপরাধে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। সেহেরের মুখমণ্ডলেও কাটা ছেঁড়ার দাগ। সেহেরের চাচি তার গায়ে গরম পানি ছ্যাঁক দিতে যাচ্ছে, আর সেহের বারংবার ব্যথায় চিৎকার করে উঠছে। সেহেরের থেকে দুহাত দূরত্বে বসে আছে সেহেরের দাদিমা। দাদি আঁচলে মুখ বুজে কাঁদছে। অসহায় মেয়েটাকে কি করে তার নিজ জন্মদাতা পিতা মারতে পারে তাই ভাবতে পারছে না। এই অসহায় মেয়েটার বাবাই যে নিজের গর্ভের সন্তান ভাবতেই তার ঘৃণায় গা ঘিনঘিন করছে। কিছুটা দূরে আরামদায়ক চেয়ারে দুহাতে আঙুল একত্রিত করে মুখে হাত দিয়ে বসে আছে সেহেরের বড় জেঠু, আর দরজার দিকে দাঁড়িয়ে আছে সেহেরের চাচাতো ভাই আবিদ। সকলেই চুপচাপ আছে, কারো কোনো কথা নেই। নিস্তব্ধ ঘরটাতে সেহেরের গোঙানি ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। চাচি যখন সেহেরের থুতনিতে মলম লাগানোর সময় দাদিমা বলে উঠল, কোন গাজব জন্ম দিছিলাম আমার পেটে, মাইয়াডার সোনার মতো মাডারে খাইলো, এখন মাইয়াডারে মায়েরা ফেলাইতেছে পুত্রে। মাইয়া মানে একটা জান্নাত, আর তুই তোর বংশের উত্তরাধিকারী রে লাগা এক মাইয়ারে মারছস, এখন আবার নিজের মাইয়ার পিছে লাগাইছস। আমার আজ অব্দি একখান মাইয়া হইল না, এই দুঃখে কত রাইতি কাঁদছি, আর আমার পেটের পুত। বলেই হাউমাউ করে কেঁদে উঠল। দাদিমার কান্না যেন সেহেরের কান অবধি পৌঁছাচ্ছে না। সে একরকম ফোবিয়ায় আছে, বারবার মা মা করছে। দাদির কান্নায় আবিদ এগিয়ে এসে দাদিকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। দাদিমা কাঁদতে কাঁদতে আবার বলা শুরু করলো, মাইয়া ছিল না, এই আফসোস আমার সুপিয়া ঘুষাই দিছিল, আর আমার এই পবিত্র ফুলটা দিনের পর দিন অত্যাচারে মুখ চেপে সহ্য কইরাও হাসি মুখে কইতো, আমি ভালো আছি মা। এই ফুলের একটাই দোষ ছিল, এই ফুল জন্ম দিতে পারে নাই, দিছে এক মাইয়া। এতে আমারই বইনের মাইয়া আমার পুতের মাথা খাইয়া গিরিন্ডিবাজের মতো আমার শান্তি সংসারে আগুন ধরাই দিয়া গেছে। আহ মা, চুপ করবা, মান সম্মান তো দেখছি সব খুইয়ে ছাড়বা। এই সেরা চুপ কর তুই, গিরিন্ডিবাজের চামচামি করতে আইবি না। 1 গ্রাম কি আমি 10 গ্রামের মাইকিং কইরা এই গাজবটার কুকৃতি হুনামু ভুইলা যাস না। ওই পোলা তার মার গায়ে হাত তুললেও ভুলে নাই। জেঠু আর কোনো কথা না বলে আরামদায়ক সোফা ছেড়ে দাঁড়িয়ে ঘর থেকে বের হয়ে গেল। ওষুধ লাগানোর ঘণ্টাখানেক অবধি সারা শরীরের জ্বালাতন না কমলেও আস্তে আস্তে কমে আসছে। এটাই হয়তো গ্রামের লতাপাতা চিকিৎসার ছোট্ট নমুনা। সেহের চোখগুলো ছোট ছোট করে আশেপাশে তাকালো। সে নিজেকে কিছুটা স্বাভাবিক করতে পেরেছে। দাদিমা সেহেরকে জিজ্ঞেস করলো, ফুল তোর কি এখন ভালো লাগতাছে না? সেহের মাথা নাড়ালো। কিছুক্ষণ নীরব থেকে কাপা গলায় বলে, দাদি, আমি মেয়ে বলে কি মানুষ না? সেহেরের এই নিষ্পাপ ভঙ্গির কথা শুনে দাদির ভেতরটা হু হু করে উঠল, কিন্তু কিছুই করতে পারল না। কি বলবে সে? আর কি বলেই বা সান্ত্বনা দিবে? আর কতদিনই এই অন্যায় অবিচার চলবে? সেহের কিছুক্ষণ আনমনে থেকে হালকা হাতে চোখ মুছে দাদিকে বলল, দাদি, আমাকে ওই বাসায় যেতে হবে, কাল রিমনের স্কুল আছে, আর রান্নাটাও তো বাকি। এই চুপ কর, সারা তোরে এই আধা রাইতে মায়েরা উঠানে ফেলাই রাখছে, তাদের লাইগা এত দরদ একদম দেখাবি না। দাদি পর মুহূর্তে আবার হু হু করে কেঁদে উঠে বলল, এত নরম কেন হোস রে ফুল? তোর মারে, তোর এই বাপ মায়েরে লাইছে এখনো তোরে মারতে হেইডা পায়রা লাগছে। তোরে কত কইরা কইলাম এই বাড়িতে থাইকা আইয়ার পর
আমাগো কাছে নয়তো ঢাকায় তোর মেজো পুতের কাছে চইলা জানা। শুনস না তুই আমার কথা? মাকে ফেলে আমি কোথাও যাব না দাদি। আমার মায়ের স্মৃতি যে ওই বাসার আনাচে কানাচে লেপ্টে আছে, চাইলেও ওই বাড়ির মায়া কাটাতে পারি না। তাই তো এই অত্যাচার মুখ বুজে মেনে নিই। তখনই চাচি পাশ থেকে বলে উঠল, এইটা তো স্বামীর বাড়ি না ফুল, যে সব মুখ বুঝে সহ্য করবি। সব কিছু সীমা আছে, সেই সীমা তোর বাপ আর সৎ মা অনেক আগেই পার কইরা ফেলছে। একটা মেয়ে যদি শ্বশুর বাড়িতে মুখ বুজে সব সহ্য করতে পারে, তাহলে বাবার বাসায় কেন পারবে না? এ কেমন নিয়ম গো চাচি? দেখ ফুল, তোর বুঝবার বয়স হয়েছে, তাও কেন সব বোঝা ও না বোঝার ভান করে থাকস? লেখাপড়াও তো তুই করস, তাও বুঝোস না? চাচি, তাদের প্রতি আমি ঋণী। আমাকে এত বছর লালন পালন করেছে, খাইয়েছে, এই অবধি মানুষ করেছে, কি করে ভুলে যায় সবটা? চাচি আর দাদি এবার চটে গেল সেহেরের কথায়। সেহের মেয়েটা অনেকটা বোকা এবং সৎ। কে বলে তাকে এত সৎ হতে? হাত ছোট থেকে যেই অত্যাচারটা করতেছে সেটা তোর বাপে তোর মায়ের খুনি। যায় না কুত্তার মতো ওদিকে দৌড়াইতে লজ্জা করে না? আমি কোনো কথাই হবু না, তুই আমার বাড়িতে থাকিস বাস। বলেই দাদিমা কক্ষ ত্যাগ করলেন। চাচিও খাবার আনতে বেরিয়ে গেল। সেহের একদম নিশ্চুপ হয়ে বসে রইল। সেহেরের বাবা কবির এলাকার চেয়ারম্যান, দোতলা বাড়ি তার। তবে সেই বাড়িটা দাদা জানি তৈরি করে গিয়েছিলেন, কিন্তু সেহেরের বাবা নানা কৌশলে হাতিয়ে নেয়। দাদিমা আগে সেই বাড়িতেই থাকতো, কিন্তু সেহেরের সৎমা বাড়িতে আসার পর তাকে বের করে দেয়। ওদের বাড়ি থেকে 15 থেকে 17 হাত দূরে সেহেরের বড় জেঠুর বাড়ি, একতলা বিশিষ্ট এক বাড়ি। বড় জেঠু তার কয়েক বিঘা জমির পর্যালোচনা ছাড়াও মাছ চাষ করেন। আলাদা সম্মান আছে তার গ্রামে, কারণ সে কখনো লোক ঠকায়নি। কবিরের কারসাজি সম্পর্কে সকলেই অবগত। লোকটি যেমন অশিক্ষিত, তেমনই ভয়ঙ্কর লোভী এবং স্বার্থপর। স্বার্থের জন্য সে সব কিছু করতে প্রস্তুত। কবিরের এমন রূপের জন্যই গ্রামের সকলে তাকে ভয় পায়। প্রতিবারই কিভাবে যেন কবিরই চেয়ারম্যানের পদ পায়, হয়তো 2 নম্বরই করে। চকির পাশেই একটা জানালা। সে কষ্ট করছে আলতো লেজ সরিয়ে জানালার কাছে গিয়ে আকাশের পানে তাকিয়ে রইল। আজ পূর্ণ গোলাকার চাঁদটা দেখা যাচ্ছে। চাঁদের আলোতে চারপাশটা আলোকিত হয়ে আছে। ঝিঝি পোকার ডাক খুব ভালোভাবেই শোনা যাচ্ছে। সেহের এক মনে চাঁদটার দিকে তাকিয়ে আছে, আনমনে সে একটা গজল ধরল। আমি চাঁদকে বলি, তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি, তুমি মিষ্টি নও আমার মায়েরই মতো। এই গজলটা সে তার সখী মাঞ্জুর মোবাইলে শুনেছিল। যদিও সেহের তার সৎবোন তোপার সঙ্গে এখনও মিশতে পারেনি, বলা চলে তার সৎবোনের জন্য সে বেশি মার খায়। কিন্তু কথা হলো, তোপাকে কবির সেহেরের মতো মারে না, আদর করে আগলে রাখে। এ নিয়ে সেহের কখনোই কোনো রকম অভিযোগ করে না। তার সৎ ভাইও আছে, তবে বেশি বড় না, 8 থেকে 9 বছরের। তাও তার বিচার বিবেচনা বিচক্ষণ। সে একদমই তার বোন বা মায়ের মতো নয়। রিমন সেহেরকে অনেক পছন্দ করে, কেনই বা করবে না? সেহের যে নিজ হাতে তাকে লালন পালন করেছে, সৎবোন হয়েও মাতৃস্নেহ দিয়েছে। আর সেহেরের সৎমা, সে তো কখনোই নিজের ছেলের খবর রাখতো না। তবুও যখন কবির সাহেব আসতো, তখন ছেলেকে নিয়ে তার কত দরদ। এমন ভাব করে যেন সে ছেলেকে সামলাতে সামলাতে ক্লান্ত। এমন নানান ঘটনার সম্মুখীন হয়েছে সেহের। সেহেরের সৎমার প্রথম বিয়ে হয়েছিল, কিন্তু সে কিছু সামলাতে পারেনি দেখে শ্বশুরবাড়ি থেকে বের করে দেয় তার 2 মাসের মেয়ে তোপাকে নিয়ে। কবিরের সম্পত্তির প্রতি তার আগে থেকেই লোভ ছিল, বিধায় সে নানাভাবেই সেহেরের মাকে নিয়ে কবিরের মনে 1000 রকম বীজ ঢেলেছে। এও বলেছে ছেলে সন্তান হচ্ছে বংশের বাতি। সেহেরের চাচি খাবার দিতে গেলেও সেহেরের খেতে মন চাইল না। সে এইভাবেই এখনও চাঁদটার দিকে তাকিয়ে আছে। স্যার 5000 পুশ আপ অলরেডি ডান, তাও কেন আপনি কন্টিনিউ করতে চাচ্ছেন? কবিরের কথায় সাদ থামল। সাদ টান দিয়ে উঠে দাঁড়ালো, হাত ঝাড়তে ঝাড়তে। সাদের চেহারা এবং গলা বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। সাদ হাতের রুমালটা খুলতে খুলতে কয়েক ধাপ এগিয়ে গিয়ে পানির বোতলটা নিল। বোতলের মুখ খুলে মুখের মধ্যে ঢেলে মুখ মুছতে মুছতে কবির বলল, আই থিঙ্ক আমার গণনে কোনো রকম গড়বড় হয়েছিল। ইট ইজ ওকে স্যার, বাট
স্যার নেক্সট টাইম শুটিং শিডিউল সময় তো হয়ে আসছে, আপনি জলদি চেঞ্জ করুন, হালকা খাবার খেয়ে নিন। সাদ নিজের গলা এবং হাতের ঘাম তোয়াল দিয়ে মুছতে মুছতে আবারও বলল। শাওয়ার নিতে হবে, তুমি আপাতত নিচে গিয়ে ওয়েট করো। বলেই হাতে থাকা তোয়ালটা গলায় ঝুলালো। এমন সময় সাদের বড় বোন রুবাই জিম কর্নারে এসে হাজির হলো। সাত, তুই আবারও কোথাও বের হবি নাকি? হ্যাঁ, সন্ধ্যার পর শুটিং আছে, যেতে হবে। উফ, তোর এই শুটিং ফুটিং আর কতদিন চলবে বলতো? আর কত এই অফিস আমি আর বাবা সামলাবো? তোর অফিস তুই না সামলিয়ে আমি কেন সামলাচ্ছি? হ্যাঁ, ভুল বললি, এই অফিস আমার কোনো দিনও ছিল না, আর আমি একদমই অফিসের কাজে ইন্টারেস্টেড না আপু। তুই তো জানিসই, এসাদ বিন সাবরান সবসময় নিজের ইচ্ছাকে প্রায়োরিটি দেয়। সো তুই সামলা আর নিজের ক্যারিয়ার কর। আহ, কত সংসারবাদী হয়ে গিয়েছে। আমার বিয়ে হয়েছে, তোর না। আমি সংসার সামলাবো নাকি তোর হয়ে অফিস ছুটবো? তুই তো বিয়েই করিসনি। করেছি না শুটিংকে। বলেই তোয়াল দিয়ে চুলের ঘাম মুছতে মুছতে রুবাইয়ের পাশ কেটে বেরিয়ে গেল। আর কবির তো আহাম্মকের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। কবিরকে এভাবে হ্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে রুবাই বলল। হোয়াট? তোমার স্যার কি অর্ডার দিয়েছে তা গিয়ে পূর্ণ করো, স্টুপিড। বলে রেগে হন হন করে বেরিয়ে গেল রুবাই। বসন্তর সুন্দর সকালে ফুল হয়ে নিজের অস্তিত্বের সুঘ্রাণ ছড়িয়ে দিয়েছিলিস তুই শেহের। তাই তো তোর নাম রেখেছিলাম শেহের। শেহের শব্দের অর্থ সুন্দর সকাল, ঠিক যেমন তুই। এভাবে সুন্দর সকালের মিষ্টি আলো ছড়িয়ে দে মা। আমার দোয়া তোর সাথে সব সময় থাকবে। বলেই সেহেরের মা অন্ধকারে মিলিয়ে গেল। আর সেহের অন্ধকারে হাতড়ে হাতড়ে তার মাকে ডাকছে আর কান্না করে যাচ্ছে। একসময় মা বলে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠল সেহের। সেহেরের পুরো শরীর ঘেমে একাকার, জোরে জোরে শ্বাস ফেলছে বারংবার, চোখের কোনো অশ্রুতে ভিজে গেছে। সেহেরের চিৎকার শুনে দাদিমাও হুড়মুড় করে শোয়া থেকে উঠে বসলো আর উত্তেজিত কণ্ঠে বলে উঠল। কি হইল ফুল, এভাবে চিৎকার দিলি কেন? দুঃস্বপ্ন দেখছিস? থাক, কিছু থাকবো না, আয় ঘুমানোর চেষ্টা কর, আমি ঘুম পাড়াই দিই। সেহের মাথা নেড়ে দাদিমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল আর তার দাদিমা পরম আদরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন। একসময় দাদিমা বালিশের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে গেল, কিন্তু সেহেরের ঘুম আসলো না। এক অজানা ব্যথায় ভেতরে ভেতরে কাতর হয়ে যাচ্ছে। ব্যথাটা অচেনা নয়, অবশ্যই চেনা, কিন্তু বারংবার তার কাছে নতুন হয়ে ফিরে আসে। তার মায়ের সাথে কাটানোর সময়গুলো স্বপ্ন আকারে চলে আসে। হয়তোবা এটা সারাদিন এসব বিষয় নিয়ে চিন্তা করার ফল। সেহের মাথা উঠিয়ে দাদিমার দিকে তাকালো। তখনই চারপাশের আজানের ধ্বনি কানে আসলো। সেহের চোখ মুছে নিজের মাথা থেকে আলতো করে দাদিমার হাত সরিয়ে উঠে বসলো। অতপর অতি সাবধানে দাদিকে শুয়ে কাঁথা টেনে দিল। বসন্তকাল চললেও শেষ রাতের ঠান্ডাতে আবরণ করে এই কাঁথা অথবা ল্যাপ। বেলা গড়িয়ে গেলে কাফ ফাটা রোদ আর আধার নামলে গায়ের লোম দাঁড়ানো শীতল হাওয়া। সেহের দরকার ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে বাথরুমে ঢুকে পড়ল। বড় জেঠুর বাসায় এই একটাই বাথরুম। অজু করে বেরিয়ে দেখলো তা চাচি গায়ে শাল জড়িয়ে সামনের একটা চেয়ারে বসে এই দিকেই তাকিয়ে আছে। সেহেরকে দেখতে পেতেই চাচি এগিয়ে এসে বললেন। হ্যাঁ চাচি, তুমি বসে আছো কেন? অজু করার অপেক্ষায় ছিলাম। আর শোন, ঘরে গিয়ে ওয়ার্ড্রপের ওপরে 2টা ড্রয়ার খুললেই জায়নামাজ পাবি। আচ্ছা চাচি। বলেই সেহের ঘরে চলে এলো। দাদির কথা মতো জায়নামাজটা নিয়ে নামাজ পড়া শুরু করলো। মোনাজাতে বসে নিজের মায়ের জন্য খুব কাঁদলো সেহের। মোনাজাত শেষে জায়নামাজ নিয়ে উঠে দাঁড়াতেই সেহেরের সারা শরীরে যন্ত্রণা একসাথে হামলা করলো। এতক্ষণ অনেক কষ্ট করে সহ্য করেছে, এখন আর পারছে না। জায়নামাজ ভাঁজ করে সঠিক জায়গায় রেখে কোনো রকমে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আজ ভোরবেলা হাঁটা তার পক্ষে সম্ভব না। ব্যথায় ছটপট করতে করতেই সেহের ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠল সকাল 10টায়। দেয়াল ঘড়িতে সময় দেখে তার চোখ বড় বড় হয়ে গেল।
কখনোই সে এত দেরি করে ঘুম থেকে ওঠেনি। চাচি তখন হাতে শুকনো মরিচের ডালা নিয়ে উঠোনো যাচ্ছে। সেহের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় কী মনে করে সেহেরের ঘরে উকি দিল। উকি দিয়ে দেখলো সেহের জলদি উঠে দাঁড়াচ্ছে। চাচি ডালাটা রেখে রুমে ঢুকে বলল,